আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের। ইসলামাবাদের গোয়েন্দা তথ্যের দাবি, সেনাবাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা মোদির। চীনের ওপর ১৪৫% শুল্ক আরোপ যথার্থ। ক্ষমতা গ্রহণের ১০০তম দিনে এবিসি নিউজকে সাক্ষাৎকারে বললেন ট্রাম্প, গাড়ির শুল্ক কমাতে বিশেষ পদক্ষেপের উদ্যোগ। এবং পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে ১১টি ফ্লাইটে গেলেন প্রায় ৪,৫০০ হজ যাত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আগামী ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামাবাদ। পর্যটক হত্যার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা বিষয়ে এখনও কোনো প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে দাবি করা হয়। এর আগে মঙ্গলবার ভারতীয় সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আশঙ্কার মধ্যেই সংকট নিরসনে দুই দেশের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভিসা বাতিল, আকাশসীমা নিয়ন্ত্রণ থেকে শুরু করে পানি বন্টন চুক্তি প্রত্যাহার, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। বিশ্ব নেতারা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানালেও তাতে কান দিচ্ছেন না তারা। এরই ধারাবাহিকতায় এবার পর্যটক হত্যার ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে হওয়া এক বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়। পাকিস্তান পুনরায় ঘোষণা করছে ভারতের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের উপযুক্ত ও কঠিন জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন থাকতে হবে যে উত্তেজনার পরিণতি সহ তার দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপর বর্তাবে, জাতি নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সব মূল্য চুকাতে প্রস্তুত। এছাড়াও পর্যটক হত্যার ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা বিষয়ে এখনো কোনো প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে দাবি ইসলামাবাদের। এ অবস্থায় দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানে অস্ত্রসহ বিমান পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক। গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছে আঙ্কারা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় নয়াদিল্লি এবং ইসলামাবাদের চলমান উত্তেজনার অবসান চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই আগুনে ঘি ঢেলে দেয় তুরস্কের একটি খবর। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে পাকিস্তানে ৬টি অস্ত্রবোঝাই বিমান পাঠিয়েছে তুরস্ক, যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। যদিও এমন খবর আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তুরস্ক, সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্ক সরকারের যোগাযোগ দফতর জানায়, করাচিতে অবতরণকারী তুর্কি কার্গো বিমানটিতে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র জ্বালানি ভরার জন্য থেমেছিল বিমানটি। পরে পূর্ব নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা করে। এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ রূপ নেয়ার আগেই অবসান চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Kardeş Pakistan halkına olan güçlü desteğimizi tekrar তবে টাইমস অফ ইন্ডিয়ার দাবি, করাচিতে তুর্কি বিমান বাহিনীর যে হারকিউলিস 130 কার্গো অবতরণ করেছে তাতে ছিল নানা ধরনের সামরিক সরঞ্জাম। এটিকে পাকিস্তানের প্রতি তুরস্কের বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার ইঙ্গিত বলেও ব্যাখ্যা করে তারা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নতুন করে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 40 জন। গাজায় মানবিক সহায়তা প্রবেশ আটকে দেওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে টানা দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। এদিন শুনানিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।
খাবারের জন্য হাহাকারি বলে দিচ্ছে কতটা কষ্টে দিন পার করছেন গাজার বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে উপত্যকায় কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে সব ধরনের সাহায্য ও রসদ সরবরাহ। এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, মানবিক সংকট থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তা না হলে শেষ হয়ে যাবে গাজার পরবর্তী প্রজন্ম। শিশু, বৃদ্ধ সবার জন্য এটি একটি মরণ ফাঁদ হয়ে গেছে। 7-8 জন সদস্যের পরিবার সামান্য একটু খাবার ভাগ করে খাচ্ছে, এতে কেউ সুষম খাবার পাচ্ছেন না। এ অবস্থায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, গাজায় সহায়তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং অবিরাম হামলার মধ্যে উপত্যকাটি যেন নতুন কোনো মানবিক পর্যায়ের দিকে ধাবিত না হয় সেদিকে নজর রাখতে হবে। উপত্যকায় সহায়তা প্রবেশে অবরোধের 50 দিনের বেশি সময় পার হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি জেন ড্যাঙ্গর অভিযোগ করে বলেন, বিশ্বের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, নিপীড়ন, বর্ণবৈষম্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দখলদারদের ওপর চাপ সৃষ্টি করে অবরোধ তুলে নিতে জাতিসংঘ সহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি জনগণের বিরুদ্ধে ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজার চলমান সংকট নিয়ে আলোচনায় মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন হুমকির মুখে। এ অঞ্চলে শান্তির জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সাহস দেখাতে হবে, এটি এড়ানোর সুযোগ নেই। এদিকে চলমান সংকটের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে উপত্যকাটিতে পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও কাতার। মৌসুমী সাথী, সময় সংবাদ। সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে অন্তত 13 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীর দামেস্কের অদূরে জার্মানায় এই ঘটনা ঘটে। দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির ধর্মীয় কটূক্তির অডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সংঘর্ষ হয়। এ অবস্থায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সিরিয়ার জার্মানায়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। স্থানীয় গণমাধ্যম বলছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সুন্নি অধ্যুষিত মালিহা ও আশপাশের এলাকা থেকে শত শত সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে দ্রুজরাও। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সিরিয়ার সরকার জানায় এটি কোনো সশস্ত্র হামলা নয়, ক্ষুব্ধ জনতার প্রতিবাদেই এ সংঘর্ষ বাধে, যার জবাব দেয় দ্রুজ গোষ্ঠী। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামে নিরাপত্তা বাহিনী। দ্রুজ গোষ্ঠীর প্রবীণরা শান্তি বজায় রাখার আহ্বান জানালেও ক্ষোভ উগরে দেয় স্থানীয় নেতারা। তারা সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট জানিয়ে দেন, পরবর্তী ঘটনার দায়ও সরকারকেই নিতে হবে। এরই মধ্যে দ্রুজ যোদ্ধারা রাজধানী দামেস্কের ইসলামপন্থী সরকারের অধীনে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে। জটিল পরিস্থিতিতে ইসরায়েলও হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে সিরিয়ার দ্রুজদের রক্ষায় হস্তক্ষেপ করবে তারা। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার গৃহযুদ্ধ পরবর্তী বাস্তবতা নতুন শাসক দলের কাছে শুধু চ্যালেঞ্জ নয়, সংখ্যালঘু সুরক্ষার পরীক্ষাও। সাম্প্রদায়িক সংঘাতের এই আগুন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার আগে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা বৈঠকের প্রস্তাব দিয়েছে তেহরান। পারমাণবিক চুক্তিকে বৈধতা দেওয়া জাতিসংঘের চুক্তি শেষ হওয়ার আগেই রোমের সম্ভাব্য এই বৈঠকের মাধ্যমে ইউরোপীয় অবস্থান বুঝতে চায় ইরান। এদিকে তেহরান ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা ভণ্ডুল করতে ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করছে বলে আবারও অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 3 দফা বৈঠকেও সমাধান আসেনি ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনার। আর বৈঠকের ধরন ছিল একেবারেই ভিন্নধর্মী। দুই পক্ষের মুখোমুখি কোনো আলোচনা নেই কোনো করমর্দন। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও যৌক্তিক সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেছে দুই পক্ষই। তবে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের আগে নতুন কৌশলে নেমেছে তেহরান।
4 জন কূটনীতিক জানিয়েছেন আগামী শুক্রবার রোমে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে দেশটি। বিকল্প আলোচনার স্থান হিসেবে তেহরানেরও নাম শোনা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে আগামী অক্টোবরের আগেই পারমাণবিক ইস্যুতে ইউরোপের অবস্থান বুঝতে চায় তেহরান, কারণ ওই সময়ে 2015 সালের পারমাণবিক চুক্তিকে বৈধতা দেয়া জাতিসংঘ প্রস্তাবের মেয়াদ শেষ হচ্ছে। এতে সম্ভাব্যভাবে স্ন্যাপব্যাক বা পারমাণবিক সমৃদ্ধিকরণে ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যা কেবল ইউরোপীয় 3 দেশের পক্ষেই সক্রিয় করা সম্ভব। এর আগে 2018 সালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। রয়টার্সে এক ইরানি কর্মকর্তা দাবি করেন তারা সমঝোতার জন্য প্রস্তুত, কিন্তু পর্যাপ্ত সময়ের পাশাপাশি ইউরোপীয় নিশ্চয়তা প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই। এদিকে কিছুদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন যে কোনো চুক্তিতেই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হবে। এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের নীতিতে প্রকাশ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মার্কিন প্রেসিডেন্ট এখন কি করতে পারবেন আর কি করতে পারবেন না সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে ইসরায়েল। তবে আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি কোনো হুমকিতে নিজস্ব নীতি পরিবর্তন করবে না ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের ওপর 145% শুল্ক আরোপ যথাযথ বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের 100তম দিনে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য শুল্ক আরোপ একটি ভালো দিক বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। এদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিতে মিশিগানে 21টি নতুন যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দেন তিনি। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ওভাল অফিসে 100তম দিন পার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন নিজের শুল্ক নীতির পক্ষে সাফাই গান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটি ভালো দিক। দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে এই পদক্ষেপগুলো জরুরি। এছাড়া চীনের ওপর 145% শুল্ক আরোপ যথাযথ বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, বেইজিং যেভাবে ওয়াশিংটনকে ঠকিয়েছে তা এর আগে কেউ করেনি। চীন এ বিষয়ে আলোচনায় আগ্রহী, কিন্তু জনসমক্ষে তা স্বীকার করছে না বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। একই দিন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ফোন আলাপ হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। বলেন, জেফ খুব ভদ্র, তিনি দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি সঠিক কাজটাই করেছেন। ট্রাম্প জানান, শিন ও তেমুরের মতো ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে অ্যামাজন হল নামের কম দামি সাইটে পণ্যগুলোর শুল্কের খরচ আলাদাভাবে দেখানোর পরিকল্পনা করছিল ই কমার্স সাইটটি, যদিও বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এখানেই শেষ নয়, ভারতের সঙ্গে শুল্ক বিষয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। আমাদের অর্থনীতি ধীরে ধীরে ঠিক হচ্ছে। আগে প্রতিদিন কোটি কোটি ডলার হারাতাম আমরা। খুব শিগগিরই আমরা প্রচুর অর্থ উপার্জন করব এবং বাসিন্দাদের কর কমাবো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তির নতুন দিক খুলতে মিশিগানে স্টেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে 21টি বোয়িং F-15EX যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। 100তম দিনে শুধু অর্থনীতি নিয়ে আলাপ নয়, খানিকটা মজাও করেন মার্কিন প্রেসিডেন্ট। নিছক মজার ছলে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। লোহিত সাগরে উত্তাল পরিস্থিতির মাঝে FA-18E সুপার হর্নেট যুদ্ধ বিমান হারালো মার্কিন রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। হাউথি গোষ্ঠীর ড্রোন হামলা থেকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায় যুদ্ধ বিমানটি। চলমান অপারেশন রাফ রাইডারের মধ্যেই এই ঘটনাকে মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় সোমবার লোহিত সাগরে মার্কিন রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একটি টো ট্রাক্টর সমুদ্রে পড়ে যায়। হ্যাঙ্গার বেতে টানার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয়। এ সময় বিমানটিতে থাকা ক্রুরা দ্রুত সরে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে আহত হয়েছেন রণতরীর একজন নাবিক। মার্কিন নৌবাহিনী বলছে এ ঘটনার তদন্ত চলছে, তবে রণতরী ও এর বাহিনীর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই বলে দাবি তাদের।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, সোমবার ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসে যুদ্ধবিমান FA-18E সুপার হর্নেট। এ সময় বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে অবতরণ করতে শুরু করে যুদ্ধবিমানটি। তবে হাউথি গোষ্ঠীর ড্রোন হামলা এড়াতে হঠাৎ করে দিক পরিবর্তন করতে শুরু করে রণতরীটি। ঠিক সেই মোড় নেওয়ার সময়ই যুদ্ধবিমানটি এয়ারক্রাফট এলিভেটরের ওপর থেকে পিছলে সাগরে পড়ে যায়। FA-18E সুপার হর্নেট একটি অন্যতম ব্যয়বহুল যুদ্ধবিমান, যার মূল্য প্রায় 6 কোটি মার্কিন ডলার। লোহিত সাগরের উত্তপ্ত জলসীমায় প্রতিদিনই মার্কিন নৌবহর লক্ষ্য করে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে হাউথিরা। যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পের ওপর আরোপিত শুল্কের প্রভাব কমাতে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। মার্কিন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আমদানি করা যন্ত্রাংশের উপর উচ্চ শুল্কের কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে নতুন করে স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের গাড়ি নির্মাতাদের ওপর ট্যারিফের প্রভাব কমাতে এই উদ্যোগ বলে জানান হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। নতুন উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদিত গাড়িতে ব্যবহৃত আমদানি যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হবে বলে জানা গেছে। এই পদক্ষেপের ফলে ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সরাসরি উপকৃত হবে। জেনারেল মোটরসের পক্ষ থেকে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখারও আশা করছে তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন গাড়ি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশের বাইরে নির্মিত গাড়ির ওপর প্রযোজ্য ট্যারিফ অপরিবর্তিত থাকবে, তবে গাড়ির যন্ত্রাংশের ওপর অন্যান্য কর থেকে ছাড় দেওয়া হতে পারে। দেশটির প্রধান গাড়ি নির্মাতা অঞ্চল হিসেবে পরিচিত ডেট্রয়েট সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গাড়ি শিল্প সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এই পদক্ষেপে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে শুল্ক শিথিলের উদ্যোগ মার্কিন গাড়ি শিল্পকে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব নির্ভর করবে বাজারের চাহিদা ও ভোক্তা ব্যয় সক্ষমতার ওপর। আগামী ৩রা মের মধ্যে চূড়ান্ত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ যাত্রার প্রথম দিনে ৪,০০০-এর বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রথম দিনে 11টি ফ্লাইটে করে সৌদি আরব পৌঁছান তারা। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি পবিত্র হজ পালনকারী যাত্রীরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 414 জন হজযাত্রী নিয়ে বিজি 3501 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালকও। প্রথম দিন 11টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন মোট 4,518 জন হজযাত্রী। এর মধ্যে 3,702 জন নামেন পবিত্র মক্কায় এবং 826 জন মদিনায়। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করবেন মোট 87,100 জন। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ 5ই জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নিজেদের তৈরি নতুন রণতরী থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া চালালো উত্তর কোরিয়া। এই সময় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার মেয়ে। উত্তর কোরিয়ার দাবি, সবচেয়ে শক্তিশালী অস্ত্রসজ্জিত এই জাহাজ। উদ্বোধনের কয়েকদিনের মাথায় বিধ্বংসী যুদ্ধজাহাজের এই মহড়া আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। স্থানীয় সময় মঙ্গলবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে নামপো বন্দরে চোয়ে হিয়ন শ্রেণীর এক নতুন যুদ্ধ জাহাজ থেকে একযোগে ছোড়া হয় সুপারসনিক ও কৌশলগত ক্রুজ মিসাইল, এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, স্বয়ংক্রিয় কামান ও ইলেকট্রনিক জ্যামিং গান। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এ মহড়ায় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার মেয়ে। জাহাজের ডেকে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন তারা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCCNA জানায় এটি নতুন অস্ত্রশক্তির প্রদর্শন। যুদ্ধজাহাজটি বানানো হয়েছে উত্তর কোরিয়ার নিজস্ব কারিগরি প্রযুক্তিতে। উত্তর কোরিয়ার নৌশিল্পের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবস্থায় সজ্জিত এ জাহাজ, যা দেশটির নৌ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। রণতরীটির নামকরণ করা হয়েছে জাপানি দখলদারত্ব বিরোধী বিপ্লবী নেতা চোয়ে হিয়নের নামে। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির বরাতে জানানো হয় 400 দিনেরও কম সময়ে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ। এর আগে গত সপ্তাহে পশ্চিম উপকূলের নামপো বন্দরে নতুন যুদ্ধজাহাজটির উদ্বোধন করেন কিম জং উন। এ সময় তার মেয়ে ও বোন উপস্থিত ছিলেন। চোয়ে হিয়ন নামের এই 5000 টনের বিশাল রণতরীকে ঘিরে উন্মোচিত হয় কিম জং উন স্টাইল বহর গঠনের নতুন অধ্যায়। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে অভিনয়ের অংশ বলে নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় 3 দিনের পরিবর্তে 1 মাসের যুদ্ধবিরতির আহ্বান জানান জেলেনস্কি। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে রাশিয়া। আগামী 8 মে থেকে 11 মে পর্যন্ত 3 দিনের জন্য ইউক্রেনের সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, মানবিক বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 3 দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে মস্কোর এই পদক্ষেপকে মিথ্যা শান্তির অভিনয় বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন প্রয়োজন 1 মাসের পূর্ণ যুদ্ধবিরতি, আর তা অবিলম্বে কার্যকর হওয়া দরকার। জেলেনস্কি 30 দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সব সমস্যার সমাধান না করেই এত দীর্ঘ সময়ের যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, আলোচনায় বসতে জেলেনস্কি ইউক্রেনের বৈধ না অবৈধ শাসক তা এড়িয়ে যেতে রাজি আছে রাশিয়া। মস্কো কিয়েভের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও পুতিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি স্থায়ী ও সর্বাত্মক যুদ্ধবিরতি চান। রোববার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশ্বাস দেন, এই সপ্তাহের মধ্যে ইউক্রেন শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ। টানা চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখল কানাডার লিবারেল পার্টি। সব শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে জয়ের মুকুট মাথায় উঠল মার্ক কার্নির। বিজয়ী বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক পুরোদমে বদলে ফেলার প্রতিশ্রুতি দেন তিনি। এ উদ্দেশ্যে জনগণ এবং সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কার্নি। বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উদযাপন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। এই উল্লাস যেন ট্রাম্প প্রশাসনের মুখে চপেটাঘাত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করতে যেই যেন প্রাণ ফিরে পেল ডুবতে থাকা কানাডিয়ান লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডো ক্ষমতা ছাড়া 6 সপ্তাহের মাথায় হওয়া আগাম জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি হাল ধরছেন কানাডার। বিজয়ী নেতাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 343 আসনের মধ্যে 163 আসনে জয়লাভের মাধ্যমে 2 প্রতিদ্বন্দ্বী পিয়েরে পলিয়েভ্রো ও জাগমিত সিংকে হারান কার্নি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন মোট 172টি আসন। নির্বাচনে জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে কার্নি বলেন, কানাডাকে ভাঙার চেষ্টা করছেন ট্রাম্প। এ সময়ে কানাডার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে বাণিজ্যিক নির্ভরতার সম্পর্ক ছিল তা এবার বদলে যেতে চলেছে। মার্কিনদের হাত ধরে গড়ে ওঠা মুক্ত বাণিজ্য অর্থনীতির দিন ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন বিজয়ী কার্নি। ক্ষমতায় এসে দ্রুত ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে 2টি স্বাধীন দেশের অর্থনীতি ও পারস্পরিক নিরাপত্তার সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। তবে মূল কথা এটি যে মার্কিনরা আমাদের কাছ থেকে যতটুকু নিতে পারে তার চেয়ে আমরা নিজেদের আরো অনেক বেশি কিছু দেওয়ার ক্ষমতা রাখি। আসন্ন দিনগুলো চ্যালেঞ্জিং হলে আমরা একসঙ্গে তার মোকাবিলা করব। এদিকে পরাজয় মেনে মার্ক কার্নিকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিয়েভ্রো। এবারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আজকে রাতের এই শিক্ষাটা আমাদের প্রয়োজন ছিল, যাতে ভবিষ্যতে যখন কানাডার নাগরিকেরা দেশের ভাগ্য নির্ধারণ করে তখন আমরা আরো ভালো করতে পারি। বিশ্লেষকরা বলছেন মার্ক কার্নির এই জয়ের পেছনে বড় একটি ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার প্রাথমিক পর্যায়ে যেখানে পলিয়েভ্রোর প্রতি ভোটারদের সমর্থন বাড়ছিল, শেষ মুহূর্তে সেখানে মোড় ঘুরে যায় কার্নির দিকে। ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদে কার্নির দৃঢ় অবস্থান ও তার বিরুদ্ধে কথা বলে ভোটারদের মন জয় করে নেন তিনি, আর তাতেই বাজিমাত। এর আগে গত মাসে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কানাডার সরকার হিসেবে কনজারভেটিভদের তুলনায় লিবারেলদের দেখতেই বেশি পছন্দ করবেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সুইডেনের উপসালা শহরে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির একটি সেলুনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশেপাশের গুলির শব্দ শুনতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনার পর ওই এলাকা জুড়ে হামলাকারীর খুঁজে শুরু হয় ব্যাপক অভিযান। স্থানীয় সংবাদ মাধ্যম এসটিভি জানায়, গুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তি স্কুটারে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের ধারণা, ওই স্কুটারে হামলাকারী পালিয়ে যান। এখন পর্যন্ত হামলার পেছনে সুস্পষ্ট কোনো উদ্দেশ্য জানা না গেলেও ঘটনার আসল কারণ জানতে চলছে তদন্ত। পৃথিবীর গোপন তথ্য মহাকাশ থেকে খুঁজে দেখতে বিশেষ এক ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইউরোপ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপিয়ান স্পেস এজেন্সির বায়োমাস নামের বিশেষ এই স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর বন, বরফ ও বালির নিচে লুকানো পরিবেশগত তথ্য খুঁজে বের করতে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির বায়োমাস স্যাটেলাইট। মঙ্গলবার ফ্রেঞ্চ গায়ানার কুরু স্পেস পোর্ট থেকে ভেগা সি রকেটের মাধ্যমে এটি মহাকাশে পাঠানো হয়। আমরা খুবই উচ্ছ্বসিত। আমি এই মিশনে কাজ করছি 15 বছর ধরে। এমন অনেকেই আছেন যারা 20 বছরেরও বেশি সময় ধরে এই মিশনে যুক্ত। এটা নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ। সবকিছু খুব ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, তাই ত্রুটির সম্ভাবনা খুব কম, তবে পুরোপুরি নিশ্চয়তা দেয়া যায় না। বায়োমাস হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির 7ম আর্থ এক্সপ্লোরার মিশন, যার মূল লক্ষ্য পৃথিবীর কার্বন চক্রকে আরও গভীরভাবে বোঝা এবং বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করা। পরবর্তী 5 বছর ধরে এই স্যাটেলাইট পৃথিবীর বিভিন্ন ঘন বনাঞ্চলের উপর নজর রাখবে। এছাড়া গাছের কাণ্ড, শাখা ও ডাল বিশ্লেষণ করে কার্বন সংরক্ষণ পরিমাণ পরিমাপ করবে। এই স্যাটেলাইটের অন্যতম বিশেষত্ব হচ্ছে এর পি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাডার। এটি গাছপালার ঘনত্বের কাছাকাছি স্তর পর্যন্ত প্রবেশ করতে পারে, যা পৃথিবীর সবচেয়ে ঘন বনাঞ্চল আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় ব্যবহৃত হবে। এছাড়াও বায়োমাস বরফের স্তরের ভেতরেও ঢুকতে সক্ষম, যা অ্যান্টার্কটিকার বরফের গঠন ও পরিবর্তন বিশ্লেষণে সহায়ক হবে। একই সঙ্গে এটি মরুভূমির বালির নিচে লুকানো প্রাচীন নদীপথ ও ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করতে পারে, যা হাজার বছর আগের জলবায়ুর ইতিহাস জানার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। এই স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ইউরোপিয়ান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পরিচিত তথ্যের পাশাপাশি এখন পর্যন্ত অজানা বহু পরিবেশগত উপাদান সম্পর্কে প্রথমবারের মতো তথ্য মিলবে বলেই আশা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আয়ারল্যান্ডে জাতীয় যুব পুরস্কার 2025-এ দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেলেন এক বাংলাদেশি। দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্সের কাছ থেকে এই পুরস্কার নেন তাহসিন ইবনে কামাল লাবিব। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে 1985 সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট প্যাট্রিক জে হিলারি কর্তৃক চালু করা হয় জাতীয় যুব পুরস্কার, যেটি আইরিশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল নামেই পরিচিত। এবার আয়ারল্যান্ডের জাতীয় যুব পুরস্কারে দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশের তাহসিন ইবনে কামাল। তিনি ঢাকার গুলশানের বাসিন্দা। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ গলওয়েতে মেডিকেল ডিগ্রি নিতে পড়তে এসেছেন তিনি। এই পুরস্কারটি সাধারণত 25 বছরের কম বয়সীদের শিক্ষা, সমাজসেবা, নেতৃত্বমূলক কার্যকলাপ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সাহসিক অভিযানে অংশগ্রহণ ও ক্রীড়া কার্যক্রমের উপর ভিত্তি করে দেয়া হয় এ স্বর্ণপদক। এই পুরস্কার একজন তরুণের আত্মপ্রত্যয় ও বহুমাত্রিক গুণাবলীর স্বীকৃতি হিসেবেও প্রমাণ করে। তাহসিনের এই অর্জনে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বেশ খুশি। ইউনিভার্সিটি থেকে আপনার যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল ফর ইউথ পুরস্কার হিসেবে পাইছে,
যে দ্যাট ইজ এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয়। একজন লিডারের মধ্যে যে গুণাগুণগুলো দেখতে পাওয়া উচিত বা আমরা নর্মালি দেখতে চাই তা আমি তাহসিনের মধ্যে দেখেছি। স্বর্ণপদক পাওয়ার পর সময় সংবাদের সাথে কথা বলেন তাহসিন ইবনে কামাল। এই অর্জন তিনি উৎসর্গ করেন সকল বাংলাদেশিকে। ভবিষ্যতে আরো সফল হওয়ার জন্য দোয়াও চান দেশবাসীর কাছে। কখনো আমি ভাবিও নি যে বাংলাদেশ থেকে এসে বিদেশের মাটিতে জাতীয় যুব পুরস্কার পাবো এবং সেটা তার আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের থেকে। তো এটা একটা বড় অভিজ্ঞতা ছিল আমার জন্য। তাহসিন কামাল যেভাবে বাংলাদেশিদের গর্বিত করেছেন, সেভাবে আগামীর দিনে অনেক অনেক তাহসিন কামাল বেরিয়ে আসবে আয়ারল্যান্ডে, এমনটাই আশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ডের গলে ইউনিভার্সিটি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। 690 কোটি টাকার এক শিল্পকর্ম নষ্ট করে দিল শিশু। মার্ক রথকোর অমর ক্যানভাসে আঁচড় পড়েছে ডাচ জাদুঘরের উন্মুক্ত গ্যালারিতে। আধুনিক শিল্পকর্মের সংবেদনশীলতায় নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা। মহামূল্যবান এসব শিল্পকর্মের উন্মুক্ত প্রদর্শনীও শুরু হয়েছে নানা বিতর্ক। ডাচ শহর রটারডামের বইজম্যানস ভ্যান বিনিঙ্গেন জাদুঘর এক অনন্য সংগ্রহশালা, যেখানে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে সংগ্রহে থাকা বহু মূল্যবান শিল্পকর্ম। সেখানেই গ্রে অরেঞ্জ অন মেরুন নাম্বার 8 নামে মার্ক রথকোর একটি বিখ্যাত পেইন্টিং ঝুলছিল বিনা ব্যারিকেডে। হঠাৎ করেই এক শিশু ছুঁয়ে ফেলে ক্যানভাসের নিচের অংশ। এতে আঁচড় পড়ে ঐতিহাসিক শিল্পকর্মে, যার মূল্য 50 মিলিয়ন ইউরো, টাকার অঙ্কে যা 690 কোটি টাকা। জাদুঘরের ভাষ্য অনুযায়ী আঁচড় ততটা গভীর না হলেও দৃশ্যমান এবং শিল্পীদের জন্য গুরুতর চ্যালেঞ্জ। কারণ রথকোর এই পেইন্টিং অনার্নিশড, মানে এর ওপর নেই কোনো রক্ষা আবরণ। ফলে সামান্য স্পর্শ রঙের স্তরে ছিদ্র তৈরি করতে পারে। বড় রকমের স্ক্র্যাচ না হলেও দর্শকের চোখে তা অবিলম্বে ধরা পড়ে। বিশেষজ্ঞদের মতে রথকোর ক্যানভাসে ব্যবহৃত উপাদান, জটিল পিগমেন্ট, রেজিন এবং আঠা তাকে করে তোলে অত্যন্ত সংবেদনশীল। ফাইন আর্ট রেস্টোরেশন কোম্পানি ও প্লাউডেন অ্যান্ড স্মিথের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে পূর্ববর্তী রেস্টোরেশনের ইতিহাস। রথকোর আরেকটি কাজ, ব্ল্যাক অন মেরুন, 2012 সালে লন্ডনে নষ্ট হওয়ার পর 18 মাস ধরে চলেছিল মেরামত প্রক্রিয়া। এ ঘটনায় উন্মুক্ত সংগ্রহশালার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের V&A ইস্ট বা ব্রিটিশ মিউজিয়ামের মতো প্রতিষ্ঠান যখন আর্কাইভ উন্মুক্ত করার পরিকল্পনায়, তখন রথকোর ক্যানভাসের এ আঁচড় তাদের ভাবিয়ে তুলছে। শিশুরা জাদুঘরের অংশ, এ নিয়ে দ্বিমত নেই। তবে নিরাপত্তা, দায়িত্ব আর সংবেদনশীল শিল্পের পরিবেশনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের কানাস উপত্যকায় লুকিয়ে থাকা এক স্বর্গ হিমুগ্রাম। একসময় যেখানে পৌঁছাতেই সময় লেগে যেত একটা দিন, এখন সেই গ্রামই হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চীনের শিনজিয়ানের কানাস উপত্যকায় নির্জন শুভ্র বরফের চাদরে ঢাকা এক গ্রাম হেমো। বরফ ঢাকা পাহাড়ের কোলে শতাব্দী প্রাচীন তুভা জনজাতির বসবাস এখানে। এক সময় যেখানে যাতায়াত ছিল দুরূহ, আজ সেই হিমো পর্যটকের পদচারণায় মুখর। স্থানীয় তুভা মঙ্গোলীয় গোত্রের নারী ও দংহুয়া নিজ চোখে দেখেছেন এই পরিবর্তনের ইতিহাস। ও বলেন, তুভারা মূলত যাযাবর জাতি। আগে গ্রাম থেকে বাইরে যেতে একদিন সময় লেগে যেত। পরে সরকার পাকা রাস্তা বানালে পর্যটন শিল্প গড়ে ওঠে, যাতায়াত সহজ হয় এবং পর্যটকের ভিড় বাড়তে থাকে। এখন গ্রামের প্রায় সবাই কোনো না কোনো ভাবে পর্যটনের সঙ্গে যুক্ত বলে জানান তিনি। পর্যটকরা শীতকালে হেমোগ্রামের সৌন্দর্য আর স্থানীয় জীবনের কথা জানতেন না। আমি চাই ভবিষ্যতে যেন মানুষ আমাদের 4 ঋতুর জীবনধারা জানতে পারে, খাবারের স্বাদ নিতে পারে, আমাদের দৈনন্দিন সংস্কৃতিকে অনুধাবন করতে পারে। শুধু গ্রীষ্ম নয়, বরফাচ্ছাদিত শীতে আরো বেশি পর্যটক দেখতে চান। ও অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা ভারতের। ইসলামাবাদের গোয়েন্দা তথ্যের দাবি, সেনাবাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা মোদির। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।